বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে A+ পেতে চাও, A+ পেতে হলে কমপ্লিটিং সেন্টেন্সে ফুল মার্কস তোমাকে নিশ্চিত করতে হবে। এখন অনেকে বলতে পারে, ভাইয়া ফুল মার্কস নিশ্চিত করতে হলে আমাকে কি করতে হবে? ফুল মার্কস নিশ্চিত করতে হলে তোমাদেরকে যে কাজটা করতে হবে, তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য অনেক অনেক রুলস পড়ো। ওই রুলসগুলো পড়ার পাশাপাশি তোমাদেরকে অনেক বেশি বোর্ড কোয়েশ্চেন সমাধান করতে হবে। এখন বোর্ড কোয়েশ্চেন সমাধান করতে গিয়ে যে প্রবলেমটা হয় সেটা হলো, আমরা বোর্ড কোয়েশ্চেন সমাধান করতে গিয়ে শুধু ওই উত্তরটাই আমরা পড়ে যাই, বাট এর বাহিরে কী কী উত্তর আসতে পারে সেটা আমরা আমাদের নলেজ থেকে নিয়ে যেতে পারি না। সো এই জন্যই পরীক্ষার হলে অনেকে ভালো রেজাল্ট অথবা ভালো লিখে আসতে পারো না। সো এইখানে আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, আমি যেভাবে তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সের ভোট প্রশ্নগুলো সমাধান করছি, আশা করি তোমাদের অনেক অনেক বেশি ইফেক্টিভলি পড়া হবে এবং তোমরা পরীক্ষার হলে অনেক ভালো অ্যান্সার করতে পারবে। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বরিশাল বোর্ড 2024-এর প্রশ্নে। আমরা দেখি কি কি আছে। এখানে আমরা সবাই জানি মোটামুটি কমপ্লিটিং সেন্টেন্সে 10টা প্রশ্ন থাকে এবং নিয়মগুলো কিন্তু আমরা সবাই জানি। যেমন সিন্সের ব্যবহার আছে, এনাফের ব্যবহার আছে, অ্যাজ ইফের ব্যবহার আছে, লেস্টের ব্যবহার আছে, কন্ডিশনাল ব্যবহার আছে, টু ডট ডট ফর এরপরে টু এর ব্যবহার আছে। সো ইনস্পাইট অফের ব্যবহার আছে, ইট ইজ হাই টাইমের ব্যবহার আছে, তারপরে সো দ্যাটের ব্যবহার আছে। সো নিয়ম কিন্তু আমরা সবাই জানি, বাট আনসার করতে গিয়ে আমরা পারি না। সো যেমন এইটার নিয়ম তুমি দেখতে পাচ্ছ, নাও সাবজেক্ট আছে, এরপর সাবজেক্টের পরে এইখানে ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। তার মানে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে আমরা কি বসাই? মডাল ভার্ব বসাই। কি বসাই? মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব বসাই। সো আমরা জানি এখানে ভার্বের বেস ফর্ম আছে, আর এটা আমরা সবাই পড়েছি যে ভার্বের বেস ফর্মের আগে মডাল ভার্ব বসে, তাই না? সো ভার্বের বেস ফর্মের আগে কি বসবে? মডাল ভার্ব বসবে। এখানে ভার্বের বেস ফর্ম, এখানে সাবজেক্ট, এখানে কি বসবে? মডাল বসবে। যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, তোমার যেটা মন চায় বসাতে পারবে, তবে অর্থের সাথে সামঞ্জস্যতা রেখে। যেমন ইট ইজ টু লেট নাও আই ড্যাশ গো টু লাঞ্চ, তার মানে অনেক দেরি হয়ে গেছে, এখন আই গো টু লাঞ্চ। তার মানে কি বলতে পারি? আই মাস্ট গো টু লাঞ্চ, আই শুড গো টু লাঞ্চ। সো জাস্ট মাস্ট বসাই দিতে পারো, অথবা তুমি বসাতে পারো শুড বসাইতে পারো, হ্যাঁ, অথবা তুমি বসাইতে পারো হ্যাভ টু বসাইতে পারো, আই হ্যাভ টু গো টু লাঞ্চ, অথবা তুমি আই নিড টু গো টু লাঞ্চ বসাতে পারো। তুমি এরপরে বসাতে পারো আই অ্যাম গোয়িং টু লাঞ্চ, যদিও এখানে গোয়িং টু না দেওয়াই বেটার, কারণ এখানে গো আছে। এখানে আমি তারপরে বললাম এটা অ্যান্সার হতে পারে, বাট তোমরা স্কিপ করবা এটা, মানে এটা অ্যান্সার করবা না, বাট জানার জন্য আই অ্যাম গোয়িং টু, তারপর হচ্ছে অথবা আই এম গোয়িং টু লাঞ্চ, এটাও দিতে পারো, ঠিক আছে? এরপরে খেয়াল করে দেখো আই উইল গো টু লাঞ্চ। তার মানে এক কথায় সহজ হিসাব, সাবজেক্ট আছে, ভার্বের বেস ফর্ম আছে, মাঝখানে তুমি মডাল ভার্ব বসাই দিবা। এরপর দেখো সিন্সের ব্যবহার। আমরা এই সিন্সের ব্যবহারটা অনেকবার দেখেছি, বিভিন্ন বোর্ডে এসেছে। সেটা তুমি যদি চিটং বোর্ডের প্রশ্ন দেখো, সেখানেও কিন্তু তোমাদের চিটং বোর্ডে এই বছর মানে 24-এ এসেছিল। যেমন ইট ইজ আ লং টাইম সিন্স, এখানে সিন্স দ্বারা আমরা দেখতে পাচ্ছি সিন্সের আগে প্রেজেন্ট আছে, আর আমরা জানি সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক, এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সিন্সের পরে কি? পাস্ট ইনডিফিনিট, মানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসবে। নিয়মটা কি? রুল কিন্তু আমরা সবাই পারি যে এই সিন্সের পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসে। যেমন ইট ইজ আ লং টাইম সিন্স আই স ইউ লাস্ট, যে তোমাকে শেষবার দেখার পর অনেক দিন হয়ে গেছে, সিন্স আই স ইউ লাস্ট, এখানে আয়ের পরে ভার্বের পাস্ট ফর্ম বসেছে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরকম অনেকগুলো তুমি বসাতে পারো, যে সিন্স উই মেট, অথবা তুমি দিতে পারো সিন্স আই ভিজিটেড মাই হোম টাউন, অথবা সিন্স শি লেফট দ্য কান্ট্রি, অথবা তুমি বলতে পারো সিন্স আই হার্ড ফ্রম হিম, অথবা তুমি বলতে পারো সিন্স দে স্টার্টেড দ্য প্রজেক্ট। তার মানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসাবা। এবং এইখানে প্রবাবল অ্যান্সারগুলো, সম্ভাব্য উত্তরগুলো যদি তুমি বেশি করে জেনে যাও, তাহলে তোমার পরীক্ষার হলে কোনো প্রবলেম হবে না। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমি যখন ক্লাস নেই তখন তোমরা খাতায় লেখার চেষ্টা করবা, দরকার পজ করে দেখবা, অনেকেই যেহেতু রেকর্ড দেখবা পজ করে দেখবা, বাট নোট করবা, এবং এই নোটটাই দেখবা তোমার ভবিষ্যতে অনেক কাজে দিবে, অনেক কাজে দিবে। এরপর দেখো হ্যাড আই আর্নড এনাফ মানি, এখানে হ্যাড আই আর্নড, খেয়াল করে দেখো বাক্যের শুরুতে হ্যাড আছে। আমরা জানি বাক্যের শুরুতে হ্যাড থাকলে এবং এরপরে V3 আছে, তার মানে হ্যাড কখন বাক্যের শুরুতে আসে? ইফ আই হ্যাড আর্নড এনাফ মানি, মানে হ্যাড আই আর্ন যেই কথা, ইফ আই হ্যাড আর্নড একই কথা, মানে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তোমরা কন্ডিশনাল পড়েছো, অবশ্যই পড়েছো কমপ্লিটিং সেন্টেন্সে। তোমার কন্ডিশনালের ব্যবহার ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিটিভ প্লাস পাস্ট ইনডিফিনিটিভ প্লাস পাস্ট পারফেক্ট, দ্যাট মিনস এখানে এটা হচ্ছে থার্ড কন্ডিশন, পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট হলে আমরা সবাই জানি সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে V3। আমাদের নিয়মটা কি? সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, এরপরে কি উড, কুড, মাইট, এরপরে হ্যাভ প্লাস কি V3 হয়, এরপরে হ্যাভ প্লাস কি হয়? V3 ফর্ম হয়, তাই না? সো নিয়ম আমরা সবাই জানি, বাট অ্যাপ্লিকেশন জানি না। আসো আমরা একটু দেখি। হ্যাড আই আর্নড এনাফ মানি, যদি আমি যথেষ্ট টাকা উপার্জন করতাম, আই উড হ্যাভ বট আ কার, তার মানে হচ্ছে আমি একটা গাড়ি কিনতাম,
অথবা তুমি বলতে পারো হ্যাড আই আর্নড এনাফ মানি, যদি আমি যথেষ্ট টাকা উপার্জন করতাম, আই উড হ্যাভ ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, যে আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। হ্যাড আই আর্নড এনাফ মানি আই কুড হ্যাভ স্টার্টেড মাই ওন বিজনেস, আমি আমার নিজস্ব ব্যবসা শুরু করতাম। এরপরে দেখো তুমি যদি বলো যে আই উড হ্যাভ বিল্ট আ হাউস, আমি একটা বাড়ি বানাতে পারতাম বা বাড়ি বানাতাম। এরপরে তুমি যদি বলো আই মাইট হ্যাভ হেল্প দ্য পুয়ার, আমি দরিদ্রদের সাহায্য করতে পারতাম, ঠিক আছে। অথবা তুমি বলতে পারো আই উড হ্যাভ সেভড ফর দ্য ফিউচার, আমি ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারতাম। সো এটা হচ্ছে থার্ড কন্ডিশনের ব্যবহার। এবং পরেরটা যদি দেখো অ্যাজ ইফের ব্যবহার, তোমরা হয়তো পড়েছো সিন্স এবং অ্যাজ ইফ, এগুলো একই রকম ব্যবহার। অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট হয় তার মানে পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট হয় পরে হবে কি পাস্ট ইনডিফিনিট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাজ ইফের আগে প্রেজেন্ট আছে, দ্যাট মিনস এখানে আমাদের কি হবে, পরবর্তীতে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে। দেখো আমি যদি দেখাই হি ইজ আ কোয়াক বাট হি টক্স টু দ্য পেশেন্ট অ্যাজ ইফ হি ওয়ার আ কোয়ালিফাইড ডক্টর, তার মানে এখানে অ্যাজ ইফের পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এখন অনেকেই বলতে পারো যে ভাই হির পরে ওয়ার হলো কিভাবে। মনে রাখবা কন্ডিশনালের ক্ষেত্রে অথবা অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে অথবা উইশের ক্ষেত্রে আমরা হির সাথে ওয়াজ না বসিয়ে অথবা আয়ের সাথে ওয়াজ না বসিয়ে আমরা ওয়ার বসাই, কি বসাই, ওয়ার বসাই। এরপরে দেখো আমরা যদি অর্থটা দেখি, সে একজন হাতুড়ে ডাক্তার কিন্তু সে রোগীদের সঙ্গে এমনভাবে কথা বলে যেন সে একজন যোগ্য ডাক্তার, ঠিক আছে। এবার দেখো শি টক্স টু দ্য পেশেন্টস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, এই যে হি নিউ এভরিথিং, হির পরে ভার্বের পাস্ট ফর্ম দিলাম, তার মানে এমনভাবে কথা বলে যেন হি নিউ এভরিথিং অ্যাবাউট দ্য মেডিসিন বা অ্যাবাউট মেডিসিন, শেষ মেডিসিন সম্পর্কে সব কিছু জানে। অথবা বলতে পারো হি হ্যাড ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, তার বহু বছর অভিজ্ঞতা আছে। অথবা বলতে পারো হি কুড কিউর এনি ডিজিজ, যে কোনো রোগ সারাতে পারবে। তারপর দেখো হি ওয়ার আ ফেমাস ফিজিশিয়ান, সে হচ্ছে অনেক বড় একজন বা বিখ্যাত একজন চিকিৎসক। হি স্টাডিড অ্যাট আ মেডিকেল কলেজ, তার মানে হচ্ছে এখানে হি স্টাডিড ভার্বের পাস্ট ফর্ম, যে মেডিকেল কলেজে পড়াশোনা করেছে, যেন সে মেডিকেল কলেজে পড়াশোনা করেছে। সো এইখানে আমরা অ্যাজ ইফের ব্যবহারটা এভাবে পড়তে পারি। এরপরে দেখো লেস্টের ব্যবহার। সো আমরা সবাই কিন্তু জানি লেস্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম, হয় শুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম বসাবা। লেস্ট মানে নতুবা অর্থে ব্যবহার করা হয়, যেমন দ্য গার্ড রিটার্ন হোম বিফোর ইভিনিং লেস্ট, মেয়েটি সন্ধ্যার আগে বাড়ি ফিরল, লেস্ট শি শুড গেট লস্ট, ঠিক আছে, যাতে সে পথ না হারায় অথবা সে যেন পথ না হারায়। এরপর দেখো যদি আমরা বলি দ্য গার্ল রিটার্ন হোম বিফোর ইভিনিং লেস্ট শি শুড ফেস ডেঞ্জার, হ্যাঁ, যাতে সে বিপদের মুখে না পড়ে। হ্যাঁ, লেস্ট শি শুড মিস দ্য বাস, হ্যাঁ, নতুবা সে মিস করবে, এরকম কিছু। লেস্ট শি শুড গেট স্কল্ডেড বাই হার প্যারেন্টস, তার বাবা মার কাছ থেকে বকা যেন খাবে বা না খায়, এরকম বোঝায়। লেস্ট শি শুড বি লকড আউট, হ্যাঁ, সে বাইরে যেন তালাবদ্ধ থাকে অথবা নতুবা সে তালাবদ্ধ থাকবে। লেস্ট শি শুড ফল সিক, নতুবা সে অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, এরকম বিষয় আমরা ইউজ করে থাকি লিস্টের ব্যবহার ক্ষেত্রে। এরপরে দেখো মীরা সিংস ভেরি ওয়েল ইফ শি গেটস অপরচুনিটি। এবার দেখো ইফ, আবার কন্ডিশনার ব্যবহার। ইফের পরে আমরা জানি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তার মানে ফিউচার ইনডিফিনিট হবে, সাবজেক্ট প্লাস উইল, মে, ক্যান, এরপরে ভার্বের বেস ফর্ম। যেমন দেখো মীরা সিংস ভেরি ওয়েল ইফ শি গেটস অপরচুনিটি, মীরা খুব ভালো গান গায়, যদি সে সুযোগ পায় তাহলে সে একজন বিখ্যাত গায়িকা হয়ে উঠবে, তার মানে শি উইল বিকাম আ ফেমাস সিঙ্গার, তার মানে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে কি ফিউচার ইনডিফিনিট। তো এরকম অনেক আমরা উত্তর পাবো, যেমন এখানে আমরা বলতে পারি যে শি উইল পার্টিসিপেট ইন এ সিঙ্গিং কম্পিটিশন, যে তিনি অথবা সে একটি গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অথবা শি ক্যান রেকর্ড হার ওন অ্যালবাম, সে তার নিজস্ব অ্যালবাম রেকর্ড করবে। অথবা তুমি বলতে পারো শি উইল পারফর্ম অন স্টেজ, সে মঞ্চে পরিবেশন করবে। শি মাইট গেট আই স্কলারশিপ ফর মিউজিক, সে সঙ্গীতের জন্য কি পাবে, স্কলারশিপ বা বৃত্তি পাবে। শি উইল লার্ন ফ্রম ফেমাস মিউজিশিয়ান, হ্যাঁ, সে বিখ্যাত সঙ্গীত শিল্পীদের কাছ থেকে গান শিখবে। ওকে, এরপর দেখো দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর, দেখো টু ডট ডট টু, টু ডট ডট টু, আমরা জানি টু ডট ডট টু হয়, তার মানে থ্রিট ইজ অথবা দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু, এরপরে ভার্বের বেস ফর্ম হয়, তার মানে টুর পরে ভার্বের বেস ফর্ম হবে। মনে রাখবা টু ডট ডট টু হইতে পারে সরাসরি অথবা টু ডট ডট ফর হতে পারে। যদি ফর হয় তুমি অবজেক্ট বসাবা, কি বসাবা, অবজেক্ট বসাবা, অ্যান্ড দেন টু এরপরে ভার্বের বেস ফর্ম। সো এই নিয়ম আমরা সবাই জানি, অ্যাপ্লিকেশন আমরা জানি না। দেখো দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড, কবিতাটি শিক্ষার্থীদের জন্য বোঝার মতো অনেক কঠিন বা বোঝার জন্য কঠিন। অথবা বলতে পারো তুমি দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, যে কবিতাটি এতই কঠিন যে ফর মি, আমার জন্য, টু মেমোরাইজ, মুখস্থ করার জন্য এটা খুবই কঠিন। এরপরে তুমি বলতে পারো দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর চিলড্রেন টু রিসাইট, যে এটা শিশুদের জন্য অথবা কবিতাটি শিশুদের জন্য এতটাই কঠিন কি করার জন্য, আবৃত্তি করার জন্য।
এরপরে দেখো দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর বিগিনার্স টু অ্যানালাইজ, যে কবিতাটি নবীনদের জন্য বিশ্লেষণ করা খুবই কঠিন। হ্যাঁ, অথবা বলতে পারে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর হার্ট টু ট্রান্সলেট, এই কবিতাটি এতই কঠিন যে অনুবাদ করার জন্য বা তার জন্য। এরপর দেখো দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর দ্য ক্লাস টু ইন্টারপ্রেট, যে কবিতাটি এতই মানে কঠিন যে এটা ক্লাসের জন্য বা শ্রেণীর জন্য বোঝানো বা ব্যাখ্যা করার জন্য অনেক কঠিন। এরপর দেখো ইনস্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস দ্য বয়, ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, এবং সত্ত্বেও থাকলে এরপরে আমাদের কি হয়, ফ্রেজ হয়, বাট এটা দ্বারা আমাদের একটা কি প্রাসঙ্গিক একটা আনসার করতে হয়। যেমন ইনস্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস দ্য বয়, সাবজেক্ট আছে এরপরে ভার্ব নিব, তার মানে অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বা সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও দ্য বয় ডিডন্ট সাকসিড। এখানে যেটা আছে এটার উল্টোটা হবে। আমরা বলি না যে অনেক সুযোগ পাইছে ছেলেটা কিন্তু ভালো করতে পারে না, অনেক ভালো পড়াশোনা করেছে কিন্তু সে ভালো করতে পারে নাই, তো এটা নেগেটিভ, মানে এটার বিপরীত কিছু ঘটবে। যেমন আমি তোমাদেরকে আরও কিছু উদাহরণ দেই। ইনস্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস দ্য বয় ফেল টু পারফর্ম ওয়েল, যে এখানে সে সব সুবিধা পেয়েও অথবা সব সুবিধা থাকা সত্ত্বেও ছেলেটি ভালো পারফর্ম করতে ব্যর্থ হয়েছে। ইনস্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস দ্য বয় ওয়াজ আনহ্যাপি, সব ফ্যাসিলিটিস পাওয়া সত্ত্বেও, সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও সে হচ্ছে কি অসুখী। এরপরে তুমি বলতে পারো ইনস্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস দ্য বয় ডিড নট স্টাডি প্রপারলি, সব কিছু পাওয়া সত্ত্বেও সে ঠিকমতো পড়াশোনা করেনি। আবার ইনস্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস দ্য বয় ল্যাকড মোটিভেশন, যে সব কিছু থাকা সত্ত্বেও তার কিসের অভাব ছিল, মোটিভেশনের অভাব ছিল। এরপর তুমি বলতে পারো ইনস্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস দ্য বয় কুড নট অ্যাচিভ হিজ গোলস, যে সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সে তার লক্ষ্য অর্জন করতে পারেনি। নেক্সট কোয়েশ্চেন দেখো, প্যাট্রিয়টিজম ইজ আ নভেল ভার্ব, সো ইট ইজ হাই টাইম। সো খুবই কমন একটা নিয়ম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। আমরা জানি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসে অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। তুমি যদি সাবজেক্ট বসাও তাহলে ভার্বের পাস্ট ফর্ম, আর যদি তুমি সাবজেক্ট না বসাও তাহলে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আসো আমরা একটু খেয়াল করে দেখি কি হতে পারে। প্যাট্রিয়টিজম ইজ আ নভেল ভার্ব, সো ইট ইজ হাই টাইম উই কাল্টিভেটেড, দেখো এখানে ইট ইজ হাই টাইমের পরে উই কাল্টিভেটেড ইট ইন আওয়ার হার্টস, এখানে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আছে। যদি সাবজেক্ট না থাকতো তাহলে টু কাল্টিভেট দিবা, কি দিবা, টু কাল্টিভেট। উই কাল্টিভেটেড দেওয়ার দরকারই নেই। যেমন এখানে বলতে পারি দেশপ্রেম একটি মহৎ গুণ, এখনই সময় আমাদের হৃদয়ে এটি লালন করার, ঠিক আছে, উই কাল্টিভেটেড ইট ইন আওয়ার হার্টস। অথবা এরকম আরও কিছু যদি আমরা লিখি, ইট ইজ হাই টাইম উই স্টুড, এখানে সাবজেক্ট এরপরে ভার্বের পাস্ট ফর্ম, ইউনাইটেড ফর আওয়ার কান্ট্রি, এখনই সময় আমাদের দেশের জন্য ঐক্যবদ্ধ হওয়ার। ইট ইজ হাই টাইম উই শোড রেসপেক্ট টু আওয়ার ন্যাশনাল হিরোজ, যে এখনই সময় আমাদের জাতীয় বীরদের প্রতি সম্মান প্রদর্শন করার। তারপর ইট ইজ হাই টাইম উই ওয়ার্ক সেলফলেসলি ফর দ্য প্রোগ্রেস অফ আওয়ার নেশন, যে এইটাই হচ্ছে উপযুক্ত সময় আমাদের দেশের উন্নতির জন্য নিঃস্বার্থভাবে কাজ করার। এরপর দেখো ইট ইজ হাই টাইম উই রেজড অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ার রেসপন্সিবিলিটিস অ্যাজ সিটিজেন্স, এখন উপযুক্ত সময় নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির। এরপরে বলতে পারি আমরা ইট ইজ হাই টাইম উই থট দ্য ইয়াঙ্গার জেনারেশন দ্য ভ্যালু অফ প্যাট্রিয়টিজম, যে এখন উপযুক্ত সময় আমাদেরকে শেখানোর, কাদেরকে, যারা হচ্ছে ইয়াং জেনারেশন রয়েছে, মানে হচ্ছে তরুণ প্রজন্ম রয়েছে, তরুণ প্রজন্মকে দেশপ্রেমের মূল্য শেখানোর। এরপর লাস্ট দেখো সো দ্যাট, আমরা অনেকবারই পড়েছি সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাইট বসে, এবং এখানে যদি প্রেজেন্ট থাকে তাহলে ক্যান মে বসাই, আর না হলে কুড বসাই, মানে পাস্ট টেন্স বসাই। যেমন দেখো স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড পাস দ্য এক্সাম, সে কঠোর পরিশ্রম করেছিল যাতে সে পরীক্ষায় পাশ করতে পারে। এরপর দেখো আমরা যদি আরও বলি যে সে কঠোর পরিশ্রম করেছিল সো দ্যাট হি কুড গেট আ স্কলারশিপ, যাতে করে সে একটা বৃত্তি পায়। এরপরে বলতে পারি হি মাইট ইমপ্রুভ হিজ গ্রেডস, সে তার গ্রেড বা রেজাল্ট উন্নত করতে পারে। এরপরে আমি বলতে পারি এইভাবে হি উড অ্যাচিভ হিজ গোলস, তার লক্ষ্য অর্জন করতে পারে। হি কুড মেক হিজ প্যারেন্টস প্রাউড, সে তার বাবা মাকে গর্বিত করতে পারে। তারপর বলতে পারি হি উড পারফর্ম ওয়েল ইন দ্য কম্পিটিশন, সে প্রতিযোগিতায় ভালো করতে পারে। ওকে, সো এখানে দেখো প্রত্যেকটা নিয়মের সাথে আমরা কিন্তু পরিচিত, বাট আমরা কি লিখবো, কিভাবে লিখবো, এটা নিয়ে আমরা কনফিউশন থাকি। সো এভাবে পড়লে আশা করি আর প্রবলেম হবে না। অ্যান্ড দেন তোমরা যারা হচ্ছে আমাদের রাইটিং পার্ট, মানে হচ্ছে 80 মার্কের রাইটিং পার্ট নিয়ে ভয়ে থাকো, যারা তোমাদের স্বাভাবিকভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যাদের অভাব রয়েছে বা দক্ষতার অভাব রয়েছে, তারা কিন্তু ভালো করে লিখতে পারো না, তাদের জন্য এই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি স্কুলের হও, তুমি কলেজের হও, তুমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হও, যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল না থাকে তাহলে তুমি ভালো করতে পারবে না। সো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যেই কোর্স রয়েছে, একটা প্রিমিয়াম রেকর্ডেড কোর্স রয়েছে, তুমি চাইলে এটা নিয়ে নিতে পারো। আর যারা ইংলিশ ফাউন্ডেশন, মানে হচ্ছে ইংলিশের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের দুইটাই প্রস্তুতি নিতে চাও, তোমাদের জন্য ইংলিশ ফাউন্ডেশন কোর্স, যেটা খুব শীঘ্রই তোমরা লাইভ ক্লাসের মাধ্যমে শুরু করতে পারবে। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ তোমাদের সাথে। আর আমি যেভাবে পড়াচ্ছি এটার মতো করে যদি তোমরা কেউ বই চাও, সেটার জন্য আমাদের এই যে টার্গেট এ প্লাস এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার বাই মহসিন স্যার।
সো কালেক্ট করে নিতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলের প্রতি শুভকামনা জানি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।